মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যার কারণেই রোহিঙ্গা সংকট, আর এই সমস্যার স্থায়ী সমাধানে মূল উদ্যোগ দেশটির সরকারকেই নিতে হবে, এমন মন্তব্য করেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। আলাদা আরেকটি অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ সতর্ক করে বলেছেন, রোহিঙ্গা সংকটকে আর দীর্ঘায়িত করতে চায় না বাংলাদেশ। শাহরিয়ার ইমতিয়াজের রিপোর্ট। 2017 সালের আগস্টে মিয়ানমার সেনাবাহিনীর দমন-পীড়নের মুখে 7 লাখেরও বেশি রোহিঙ্গা পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয়। কক্সবাজারে গড়ে ওঠা বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবিরে বর্তমানে আশ্রয় নেওয়া রোহিঙ্গার সংখ্যা 12 লাখেরও বেশি। সরকার ও আন্তর্জাতিক সংস্থার উদ্যোগে বারবার প্রত্যাবাসনের উদ্যোগ নেওয়া হলেও তা ভেস্তে গেছে। সম্প্রতি এক জরিপ শেষে মিয়ানমার সরকার জানিয়েছে, বাংলাদেশে থাকা রোহিঙ্গাদের মধ্যে মাত্র 3 লাখ তাদের নাগরিক। তবে রাখাইনের নিরাপত্তা পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত তাদের ফেরত নেওয়া সম্ভব না বলে জানায় মিয়ানমারের জান্তা সরকার। এমন বাস্তবতায় রোহিঙ্গা সংকট নিয়ে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে কথা বলেন দুই মন্ত্রী। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে আর সময় নিতে চায় না বাংলাদেশ। বাংলাদেশ রোহিঙ্গাদের জন্য সীমান্ত খুলে দিয়েছিল মানবিক কারণে। নিজেদের নানা সীমাবদ্ধতা ও উন্নয়ন চ্যালেঞ্জের মধ্যেও বাংলাদেশ তাদের এখনও বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার ব্যবস্থা করে যাচ্ছে। কিন্তু এই সংকট আর দীর্ঘ হতে দেওয়া যায় না। কোনোভাবেই 10 বছরের এই সংকটকে 20 বছরের সংকটে পরিণত হতে দেওয়া যায় না। জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় আইনমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকট সমাধানের মূল উদ্যোগ মিয়ানমার সরকারকেই নিতে হবে। মানবিক মূল্যবোধের জায়গা থেকে বাংলাদেশ মানুষের পাশে দাঁড়িয়েছে, সেটা আমাদের সাংবিধানিকভাবে দাঁড়ানোর একটা নৈতিক দায়িত্ব রয়েছে আর্টিকেল 25 অনুসারে। রোহিঙ্গাকে আন্তর্জাতিকভাবে যেভাবে দেখা হচ্ছে, আমরাও ঠিক একইভাবে দেখছি যে এটা মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যা। রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক, মিয়ানমারের জনগোষ্ঠী, মিয়ানমারের মানুষ। তাদের মানবাধিকার রক্ষার জন্য মিয়ানমার সরকারকেই আলটিমেটলি পদক্ষেপ নিতে হবে। বর্তমান সরকার দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি রোহিঙ্গা জনগোষ্ঠীর মানবিক অধিকার রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ বলে জানায় মোহাম্মদ আসাদুজ্জামান। শাহরিয়ার ইমতিয়াজ, 71, ঢাকা। ঢাকায় কয়েকটি বিদেশি দূতাবাসে হামলার হুমকি গুরুত্ব দিয়ে তদন্ত করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরই মধ্যে দূতাবাসগুলোর কর্মকর্তাদের সাথে বৈঠক করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসি এবং ডিবি। সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিবি প্রধান বলেন, ইমেইলে পাঠানো এসব বার্তা স্ক্যাম হতে পারে। তবে গোয়েন্দাদের দাবি, দেশের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে একটি গোষ্ঠী। মহিম মিজানের রিপোর্ট। ঢাকার কূটনৈতিক পাড়ায় হঠাৎ বাড়তি সতর্কতা। জাপান, চীন, তুরস্ক ও পাকিস্তান দূতাবাসে ইমেইলে দেয়া হয়েছে হামলার হুমকি। এরপর বিষয়টি বাংলাদেশ পুলিশের সংশ্লিষ্ট ইউনিটকে জানায় দূতাবাস কর্তৃপক্ষ। বারিধারায় চীন ও জাপানি দূতাবাসে বৈঠক করেন পুলিশ কর্মকর্তারা। সংশ্লিষ্ট দূতাবাসগুলোর নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে হয় আলোচনা। হামলার হুমকিটি গুরুত্ব দিয়ে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে ডিএমপির বিশেষায়িত ইউনিট সিটিটিসিকে। পাশাপাশি কাজ করছে ডিবি পুলিশ। 3-4টা দূতাবাস এবং আমাদের কয়েকটা সরকারি দপ্তরেও দিয়েছে। এটা নিয়ে আমরা কাজ করতেছি, দেখা যাক। আমরা ইনশাল্লাহ আমরা তো আপনাদেরকে আশ্বস্ত করেছি যে কোনো ঘটনা ঘটলে এটা আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখি এবং আমরা আশাবাদী যে এটাও আমরা উদ্ঘাটন করব। এই নেপথ্যে যারা আছে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসতে পারবো। সংবাদ সম্মেলনে ডিএমপির এই অতিরিক্ত কমিশনার জানান, এইসব ইমেল বার্তায় সরাসরি জঙ্গি বা সন্ত্রাসী হামলার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। পরিকল্পিতভাবে আতঙ্ক সৃষ্টি অথবা কোনো মহলকে বিভ্রান্ত করার উদ্দেশ্যেই এটি হতে পারে। হুমকির উৎস খুঁজতে ইমেইলের ডিজিটাল ফরেনসিক বিশ্লেষণ করছেন গোয়েন্দারা। আমার ধারণা যে শত্রুতাবশত পাশাপাশি দেশের ইমেজকে নষ্ট করার জন্য আমাদের যে রাষ্ট্রদূতগণ আছেন বা বিভিন্ন এমবেসি আছে, তারা তো আমাদের তাদেরকে আসলে কিছুটা ভীত সশস্ত্র করার জন্য, এটা আমি বলবো যে এটা দেশবিরোধী একটা অপতৎপরতা। এরই মধ্যে ঢাকার কূটনৈতিক এলাকাগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে। মহিম মিজান, 71, ঢাকা। গ্যাস বিদ্যুতের সংকটের জন্য সরকারের দায়ী নয় বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে গ্যাস ও এলএনজি সরবরাহের ঘাটতির কারণে দেশে জ্বালানি সংকট হচ্ছে।
আরেক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন বলেছেন, কারিগরি শিক্ষা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। আরও জানাচ্ছেন মুহাইমিনুল খান অপু। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের 6 মাস পর মন্ত্রিসভা ও দলে কিছুটা পরিবর্তন এসেছে। জহিরুদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং রুহুল কবির রিজভীকে দায়িত্ব দেওয়া হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে। নতুন দায়িত্ব পেয়ে রবিবার দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে চান তারা। শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমে কথা বলেন সিনিয়র এই দুই নেতা। অঙ্গীকার করেন নিজেদের উপর অর্পিত নতুন দায়িত্ব সঠিকভাবে পালনের। মাননীয় প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দান করেছেন। আমি সর্বশক্তিমানের দরবারে শুকরিয়া আদায় করি এবং মাননীয় প্রধানমন্ত্রীর জন্য গভীরভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, এলএনজি সরবরাহ ঠিক হয় দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট আগের চেয়ে কমেছে। কিছু কিছু সংকট হয়েছে বিভিন্ন কারণে, সেটার জন্য সরকার বা অন্য কোনো কিছু দায়ী নয়। যুদ্ধের কারণে আমাদের জ্বালানি সংকট হয়েছে। মহেশখালীতে ভাসমান যে টার্মিনাল, সেটার যে ত্রুটি হয়েছিল সেটা সম্পূর্ণরূপে সারাই করা হয়েছে, ঠিক হয়ে গেছে। গ্যাসের যে চাপ কমে গিয়েছিল সেই চাপ আবার বৃদ্ধি পেয়েছে। লোডশেডিং অনেক কমে গেছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, দলকে শক্তিশালী করতে সর্বোচ্চ চেষ্টা করবেন তিনি। সংগঠনের যে সমস্ত ত্রুটি বিচ্যুতি যেগুলো থাকবে বা সৃষ্টি হবে সেটাকে কিভাবে মেরামত করা যায়, এই ক্ষেত্রে দলের চেয়ারম্যানের যে নির্দেশনা সেটি বাস্তবায়ন করব। এদিকে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ বিষয়ক জাতীয় সংলাপে অংশ নিয়ে শিক্ষামন্ত্রী জানান, কারিগরি শিক্ষায় দক্ষতার অভাবে বিদেশে কাজের বড় সুযোগ হাতছাড়া হচ্ছে। বাইরে ঘুরে বেরিয়েছি, দেখেছি হিউজ লোকজন, তাদের কোনো কারিগরি দক্ষতা নেই এবং তারা ওখানে কোনো কাজ জানেন, তাই কাজ পায় না। নোবডি টুক এনি ইনিশিয়েটিভ যে ওখানে আমরা একটা ভোকেশনাল ট্রেনিং সেন্টার করি বা একটা পলিটেক করি ফ্রম বাংলাদেশ গভর্নমেন্ট। একুয়াকালচার নলেজ ডে উপলক্ষে রাজধানীতে এক সেমিনারে কৃষিমন্ত্রী আমিনুর রশিদ বলেছেন, নিরাপদ খাদ্য উৎপাদন, মৎস্য খাতের বৈশ্বিক বাজার ধরতে পণ্যের গুণগত মান নিশ্চিত করতে হবে। আমার মাটি পলিউটেড, আমার পানি পলিউটেড হচ্ছে, আমার এয়ার পলিউটেড হচ্ছে, আমার দেশের মানুষ কঠিন রোগে আক্রান্ত হচ্ছে। মুহাইমিনুল খান অপু, ৭১, ঢাকা। বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে প্রথম কর্মদিবস শুরু করেছেন নবনির্বাচিত ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গার্ড অব অনার সহ বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু করেন রাষ্ট্রপতি। এর আগে সকালে হেয়ার রোডের সরকারি বাসভবন থেকে তিনি বঙ্গভবনে পৌঁছালে অশ্বারোহী দল তাকে আনুষ্ঠানিক অভ্যর্থনা দেন। মামুন হোসেনের রিপোর্ট। দেশের ২৩তম রাষ্ট্রপতিকে বরণ করতে রোববার সকাল থেকেই বঙ্গভবনে ছিল নানা প্রস্তুতি। বেলা ১১টায় হেয়ার রোডের সরকারি বাসভবন থেকে বঙ্গভবনে পৌঁছালে অশ্বারোহী দলের আনুষ্ঠানিক অভ্যর্থনা পান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে বঙ্গভবনে প্রবেশের পর প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর এর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। এরপর বঙ্গভবনের কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন নবনির্বাচিত রাষ্ট্রপতি। প্রথম কর্মদিবসের আনুষ্ঠানিকতার পাশাপাশি রাষ্ট্রপতির কার্যালয়ের দাপ্তরিক কার্যক্রম সম্পর্কে অবহিত হন তিনি। বৈঠক করেন কর্মকর্তাদের সঙ্গে। একই সঙ্গে সাংবিধানিক দায়িত্ব পালনের মধ্য দিয়ে শুরু হয় বঙ্গভবনে ২৩তম রাষ্ট্রপতির আনুষ্ঠানিক কর্মযাত্রা। মামুন হুসাইন, ৭১, ঢাকা। সাংবিধানিক প্রক্রিয়া মেনে যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন হবে, এ তথ্য জানিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী আব্দুল মঈন খান অভিযোগ করেছেন, বিগত ১৬ বছর দেশে কোনো নির্বাচনে জনগণের অধিকার প্রতিফলিত হয়নি। আর নতুন তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ বলেছেন, ১৭ বছর সাংবাদিকদের হাত বেঁধে রাখা হয়েছিল। আর বিমান প্রতিমন্ত্রী থেকে পূর্ণ মন্ত্রী হয়ে প্রথম কর্মদিবসে রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে ফ্লাইটের সংখ্যা বাড়ানো হবে। বিস্তারিত শারমিন নীরার রিপোর্টে।
বিএনপি সরকারের প্রথম 6 মাসেই মন্ত্রিসভায় রদবদল। শুক্রবার শপথের পর রোববার সচিবালয়ে নিজ নিজ দফতরে বসেন নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। কুশল বিনিময় করেন কর্মকর্তাদের সাথে, পরে কথা বলেন গণমাধ্যমে। সেই নিয়ম কানুন অক্ষরে অক্ষরে। এ সময় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব পাওয়া মন্ত্রী আব্দুল মঈন খান জানান, সাংবিধানিক প্রক্রিয়া মেনেই যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন হবে। সাংবিধানিক প্রক্রিয়ায় সেই নিয়ম কানুন অক্ষরে অক্ষরে পালন করে ইনশাআল্লাহ বিএনপি সরকার যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন ঘোষণা। বিভিন্ন সময়ে সংসদ অধিবেশনে নানা বক্তব্য দিয়ে পরিচিতি পাওয়া মুখ ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়ে নিজ দফতরে প্রথম অফিস করেছেন। এ সময় সবাইকে নিয়ে কাজ করার প্রত্যয় জানান তিনি। বলেন, গণমাধ্যমে জুলাইকে খাটো করে দেখার সুযোগ নেই। আমাদের এই জুলাই আন্দোলনে কোনোভাবে সংবাদ মাধ্যম বা যারা যারা আছেন তাদের ভূমিকাকে খাটো করে দেখার কোনো সুযোগই নেই সব দিক থেকে। আমাদের মাথায় রাখতে হবে যে আমরা অবশ্যই এই মন্ত্রণালয়ের দায়িত্ব রেগুলেট করা, বাট কোনোভাবেও যেন আমরা কন্ট্রোলে না যাই মাথায় রাখতে হবে। যে কর্মকর্তাদের সাথে প্রথম দিন শুভেচ্ছা বিনিময় করেছেন দায়িত্ব পাওয়া পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী। আর বিমান প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রীর দায়িত্ব পেয়ে এম রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে ফ্লাইটের সংখ্যা বাড়বে। আগামী বছর বিমান বহরে যুক্ত হচ্ছে 10টি উড়োজাহাজ। আমি ডিসেম্বরের মধ্যেই বিমান কিনতে চাই, বিমান লিজ দিতে চাই। ডিসেম্বরের মধ্যে আমরা কন্ট্রাক্ট সাইন করতে চাই, সো দ্যাট আগামী বছর থেকে যাতে আমার বিমান বহরে নতুন বিমান যুক্ত হয়। আসছে অক্টোবরে কক্সবাজার থেকে আন্তর্জাতিক রুটে যাত্রী পরিবহন শুরু হচ্ছে বলেও জানান তিনি। এখন এক্সিকিউশন আমরা যাব। শারমিন মীরা, 71, ঢাকা। বাসার ছাদে মাদক সেবনে বাধা দেওয়ার কারণে পরিবারের 3 সদস্য সহ খুন হয়েছেন রংপুরের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী। সন্দেহভাজন হিসেবে আটকের পর 2 মাদকাসক্ত সিদ্ধার্থ এবং মুগ্ধ পুলিশের কাছে এই স্বীকারোক্তি দিয়েছে। পুলিশকে তারা আরও জানায়, বৃহস্পতিবার রাতে 4 জনকে হত্যার পর ওই বাড়িতে তারা শুক্রবার দুপুর পর্যন্ত ছিল। এ সময় ওই বাড়িতে ব্যাপক লুটপাট করে তারা। আরও জানাচ্ছেন শাহ বায়েজিদ আহমেদ। রংপুর নগরীর কামাল কাসনা এলাকার এই বাড়িতেই পরিবার নিয়ে বসবাস করতেন অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী। 2 দিন ধরে বাড়ির মূল ফটক বন্ধ থাকায় সন্দেহ করেন প্রতিবেশীরা। শনিবার রাতে বাড়ি থেকে দুর্গন্ধ ছড়ালে পুলিশে খবর দেয় এলাকাবাসী। তালা ভেঙে বাড়িতে ঢোকার পর সবার ঘরে পাওয়া যায় 5ম শ্রেণীর শিশু প্রিয়মের মরদেহ। সিঁড়িতে মৃত অবস্থায় পাওয়া যায় গণপতির স্ত্রী প্রীতিলতা ও মেয়ে আগামী চক্রবর্তীকে। ছাদ থেকে উদ্ধার হয় গণপতি চক্রবর্তীর মরদেহ। তালাবদ্ধ ঘরে এলোমেলো জামাকাপড়, আসবাব, আলমারি দেখে প্রাথমিকভাবে ডাকাতি হিসাবে সন্দেহ করে পুলিশ। শান্তিপূর্ণ নগরীতে এই হত্যাকাণ্ডে উত্তাল হয় রংপুর। মানববন্ধন, বিক্ষোভ করে রংপুর জেলা স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা। এদিকে কারমাইকেল কলেজের শিক্ষার্থীরাও মানববন্ধন ও বিক্ষোভ করে। এদিকে সকালেই এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে আটক হয় সিদ্ধার্থ, মুগ্ধ সহ 3 জন। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা হত্যার কথা স্বীকার করে। গত 3 মাসে প্রায় 2000 মাদক সেবী মাদক ব্যবসায়ীকে অ্যারেস্ট করেছে। পরে গণমাধ্যমে মুখোমুখি হন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল মাবুদ। তিনি জানান, বৃহস্পতিবার রাতে তার নিজের বাড়িতেই ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় প্রথমে গণপতি ও পরে তার পরিবারের 3 জন সদস্যকে হত্যা করা হয়। উপরে সাউন্ড শুনে তিনি উপরে যান। খালি গায়ে ছিলেন, কাঁধে একটা গামছা ছিল। তিনি ওদেরকে ওনার ছাদে বসে আড্ডা দেওয়ার ব্যাপারে জিজ্ঞাসা করলে, চ্যালেঞ্জ করলে ওই 2 জন খুনি, তারা যেটা আমি কথা বলেছি আসামিদের সাথে, আসামিরা তাদের পরিচয় প্রকাশ না করার জন্য, সমাজে তাদের যেন পরিচয় প্রকাশ না হয়ে যায়, তাৎক্ষণিকভাবে ওই সারের গলায় যে গামছাটা ছিল সেই গামছা দিয়ে পেঁচিয়ে উনাকে সেখানে হত্যা করেন। তিনি আরো জানান, শুক্রবার দুপুর পর্যন্ত ওই বাড়িতেই ছিল হত্যাকারীরা। সেখানে আমরা ইয়াবা খাওয়ার আলামত পেয়েছি। তখন আমরা সন্দেহ করি যে যারা ঘটনা ঘটিয়েছে, ঘটনার আগে পরেও তারা ইয়াবা খেয়েছে, খেজুর খেয়েছে। খেজুরটার যে বিচি রয়েছে আমরা সেটা ডিএনএ টেস্টে দিয়েছি। এরপরে ফ্রিজ থেকে বের করে শশা খেয়েছে, শশা অর্ধ কামড় দেওয়া রয়েছে। এই ঘটনায় দ্রুত আসামি গ্রেপ্তার হওয়ার পর বিচারিক কার্যক্রম শেষ করে দ্রুত সাজা নিশ্চিত করার দাবি তুলেছেন এলাকাবাসী। শাহ বায়েজিদ আহমেদ,
71 রংপুর। চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল, থাকুন ৭১ সাথে।